একটা সাধারণ প্রশ্ন আমার অনেক পেশেন্টরাই আমাদের করেন, সেটা হচ্ছে আমার ব্লাড সুগার হয়েছে, আমাকে সারা জীবন ওষুধটা খেয়ে যেতে হবে? এই যে ওষুধটা খেলাম, আমার সুগার তো কন্ট্রোলে চলে এসছে, আমি এখনও ওষুধ খাবো কেন? এখন এই ব্যাপারটা কিন্তু আমাদের বুঝতে হবে যে ডায়াবেটিস জ্বর জ্বালা পেট খারাপের মতো এমন একটা কোনো অসুখ নয় যে একটা সীমিত সময়ের আপনার ব্লাড সুগারটা বেড়ে যাচ্ছে, তা কিন্তু নয়। আর ব্লাড সুগার জিনিসটা কি সেটাও বোঝার জন্য আমাদের একটু ইল্যাবোরেটলি ব্যাপারটা বুঝতে হবে। আমরা একটা গল্পের মতো করে বোঝার চেষ্টা করি। ব্লাড সুগার হচ্ছে রক্তে চিনির পরিমাণ, সেটা কত? কখনো কি শূন্য হয়? না, ব্লাড সুগার কিন্তু শূন্য হয় না। আপনি খান কি না খান, আপনার খাবার উপর সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্লাড সুগার কিন্তু শূন্য হতে পারে না। আপনি যদি দীর্ঘ সময় না খান, তাহলে আপনার ব্লাড সুগার রেঞ্জটা কমতে 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 হয়তো 60, 70, 50, 40 হবে, কিন্তু যেই 70-এর তলায় আপনার ব্লাড সুগার নামতে শুরু করবে, আপনার কিন্তু শরীর খারাপ লাগা, ঝিমুনি লাগা, ভুলে যাওয়া, সব থেকে বড় হচ্ছে অ্যাকালকুলিয়া, অঙ্ক করতে পারবেন না, সাধারণ হিসেবে অসুবিধা হবে, এই জিনিসগুলো প্রথম থেকেই শুরু হতে শুরু করবে। ফলে বেসিক ব্যাপার হচ্ছে আমাদের খাওয়া দাওয়াটাকে ঠিক রাখতে হবে। এটা খুব সাধারণ ব্যাপার, কেননা খাওয়া দাওয়া তো মানুষকে করতেই হবে। মানুষকে তো নিজের শরীরের কোষগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। নিজের সেলগুলো যদি না বাঁচে, প্রত্যেকটা লিভিং অর্গানিজম, আমরা ছোটোবেলার বইয়েতে পড়েছি, তাদের দুটো জিনিস মাস্ট, দ্যাট দে নিড ফুড ফর দেয়ার সাস্টেনেন্স, তাদের বেঁচে থাকার জন্য খাবার দরকার, এবং তাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, যাতে তারা শ্বাস প্রশ্বাস নেবে। একটা অ্যামিবা, একটা সেল, তারও শ্বাস প্রশ্বাস নেওয়ার অর্গানিজমস আছে, তারা কিন্তু শ্বাস প্রশ্বাস নেবে, তাদেরও খেতে হবে, কেননা তাদের বড় হতে হবে এবং তাদের প্রজনন করতে হবে। এই এই কয়েকটা জিনিস একটা সাধারণ জীবিত কোষের দরকার। আমরা মানুষ, আমরা জীবিত, আমাদেরও তো খেতে হবে। খাবারটা কীরকম হওয়া উচিত? আমাদের মানে হিউম্যানস তিনভাবে খায়। একটা খায় হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য, একটা খায় হচ্ছে প্রোটিন বা শরীর গঠনকারী খাদ্য, আর একটা খায় হচ্ছে ফ্যাট, যেটা হচ্ছে ফুয়েলের মতো কাজ করে। এই প্রোটিন আর কার্বোহাইড্রেটকে এই ফুয়েলে, মানে এই আগুনের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে, এবং তার মধ্যে তারা তাদের পরিপাক করে তার মধ্যে থেকে যে এনার্জিটা বেরোবে, সেই এনার্জি দিয়ে আমরা আমাদের শরীরকে গঠন করব বা চালনা করব। ফলে আমাদের খেতে হবে। এই খাবারটা যখন আমরা খেলাম, তারপরে কি হবে? এই কার্বোহাইড্রেট থেকে আসে গ্লুকোজ, যেটা সিংহভাগ আমাদের ব্রেন খায়। আমাদের ব্রেন, যেটা চালক শক্তি, আমাদের মস্তিষ্ক, সে কিন্তু কার্বোহাইড্রেটের গ্লুকোজ ছাড়া আর কিছু খায় না। মানে প্রোটিন বা শুধু ফ্যাট যদি আপনি তাকে দেন, সে খেতে পারবে না। তাহলে ব্রেন, সে তো মাস্টারের মতো, সে তো রাজার মতো, সে কি করবে? প্রথমেই কার্বোহাইড্রেটের যে খাবারটা গেল, তার মধ্যে থেকে তার অংশটা সে নিয়ে নেবে। সে অংশটা ধরুন 150 মিলিগ্রাম হতে পারে, কারুর 175 মিলিগ্রাম হতে পারে, ডিপেন্ডিং অন তাদের কি কাজের ক্ষমতা, সেই পার্টটা কিন্তু সে নিয়ে নিল। তারপরে ফেলে রাখলো কিসের জন্যে? ফেলে রাখলো প্রজাদের জন্যে। প্রজা কি? যারা খেটে কাজ করে। আমাদের শরীরের খেটে কাজ করা প্রজা কে থাকতে পারে? আমাদের হাত, পা, শরীর, পা, তার মধ্যে কি আছে? মাসল। সেই মাসলগুলো কিন্তু তার দ্বিতীয় ভাগের খাবারটা, যেটা হচ্ছে ব্লাড সুগার, সেই খাবারটাকে তারা নিয়ে নেবে। এইভাবে খাবারটাকে, মানে সুগারটাকে তারা ডিফারেন্টভাবে নিয়ে নিয়ে সুগারের পরিমাণটা কত রাখবে? 80 থেকে 120-র মধ্যে ফ্লাকচুয়েট করবে সারাদিন ধরে। আপনি খাওয়া অবস্থাতেও সেটা 120-র কলা হবে, আর খালি পেটের অবস্থাতেও 80-র তলায় যেন না নামে। এর মধ্যে যদি ফ্লাকচুয়েট করে, তাহলে আপনি একটা সুস্থ লোক। যদি এর বাইরে ফ্লাকচুয়েট করে, আপনি ডায়াবেটিক। ঠিক আছে? এবার যদি আমরা দেখি যে এই খাবারটা আমরা তাহলে কি করতে পারি, যে লোকটা বললো ডায়াবেটিক, আমার তো খাবার পরে ব্লাড সুগারটা 120-র অনেক বেশি হয়ে যাচ্ছে, 220 হয়ে যাচ্ছে, তাহলে আমি খাবারটা কমিয়ে দিই। আপনি কিন্তু খাবারটা একটা স্টেজের তলায় কমাতে পারবেন, তারপরে পারবেন না। কেননা আপনার ব্রেন কিন্তু জানে যে এই লোকটা একটা সময় আছে যখন সে খায় না। রাত্রিবেলা আপনি যখন ঘুমোচ্ছেন, রাত্রি 10টা থেকে ভোর 6টা অবধি আপনি তো কিছু খাচ্ছেন না, তো আপনার ব্রেন কি কাজ করছে না? যদি ব্রেন না কাজ করতো, আপনি স্বপ্ন দেখতেন? যদি ব্রেন না কাজ করতো, হঠাৎ করে ডাকলে আপনি ঘুম থেকে উঠতে পারতেন না। আপনার ব্রেন কিন্তু ঘুমোচ্ছে, কিন্তু সে সজাগ হয়ে ঘুমোচ্ছে। এই যে সজাগ হয়ে থাকা ব্রেনকে, তাকে কনস্ট্যান্ট সোর্স অফ এনার্জি দিতে হবে, কারণ তাকে খাবার জোগাতে হবে, তাকে ফুয়েল দিতে হবে। আপনার গাড়ির ইঞ্জিন যদি চলছে হয়, আপনি যদি
ইয়েতেও দাঁড়িয়ে থাকেন, আপনি সিগনালেও দাঁড়িয়ে থাকেন, যেমন সেই ফুয়েল খাচ্ছে, সে যেমন এবার সেরকম অবস্থাতে আপনি যখন ঘুমন্ত অবস্থাতে তখন আপনার ব্রেনকে একটা ফুয়েল তো দিতেই হবে। সেই ফুয়েলের সাপ্লাইটা কোথা থেকে আসছে? আপনি তো তখন খাচ্ছেন না। তার মানে শরীরের অন্য মেকানিজম আছে, শরীরে একটা ফ্রিজ আছে, যে ফ্রিজে আপনি খাবার তুলে রেখেছেন, যেখান থেকে মাঝে মাঝে বার করে শরীরের সাপ্লাই করে যাচ্ছে তার ব্রেনকে শরীর। তাহলে আমাদের খাবারটা যখন ঢুকলো আমাদের শরীরের মধ্যে, তাহলে সেটাকে ভাগে ভাগ করে রাখলাম, যে একটা এখন খাবো, একটা পরে খাবো, একটা ফ্রিজে রাখবো, একটা মিট সেফে রাখবো, একটা টেবিলের ওপর রাখবো, এরম করে ভাগ করে রাখে। শরীরও সেরম করে নিজের খাবারটাকে ভাগ করে রাখে। এই অবস্থাতে যখন ব্রেন নিজের খাবারটা নিয়ে নিল, যেটা পড়ে রইল সেটা যদি 120-র ওপরে হয়, তাহলে আপনার ব্লাড সুগার আছে, তাহলে সেটা কমাবেন কি করে? প্রজাদের খাবারটা দিয়ে। প্রজারা কারা? মাসল। মাসলের কাজ কি করে করবেন? হাঁটবেন, এক্সারসাইজ করবেন, দৌড়বেন, যোগা করবেন, প্রাণায়াম করবেন, এই করে আপনি আপনার ব্লাড সুগারটাকে কমাবেন। কমলো না, তখনও হাই ব্লাড সুগার আছে। এরপরে আমাদের দরকার হচ্ছে ওষুধ খাওয়ানো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ব্রেনের খাওয়া হয়ে গেছে, আমাদের মাসেলের খাওয়া হয়ে গেছে, তারপরেও আমার সুগারটা বেশি আছে। করলে আমার কি করতে হবে? আমাকে সেটাকে কমাতে হবে। সেটা কমাতে গেলে কি করতে হবে? ওষুধ খেতে হবে। তাহলে এই অবস্থায় আপনি ওষুধ খাওয়া শুরু করেছেন, আপনি দেখলেন আপনার ব্লাড সুগারটা কমে আছে, ঠিক নর্মাল রেঞ্জে আছে, আপনার ব্লাড সুগার খালি পেটে 90 আসছে, আপনার ব্লাড সুগার খালি পেটে 100 আসছে, আপনি খুশি। আপনি হঠাৎ করে যদি ওষুধটা বন্ধ করে দেন, তাহলে তো আবার সুগারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এইটা যদি ঘটনাটা হয়, তাহলে এটা বোঝার খুব সহজ ব্যাপার যে আমার পুরো মেকানিজমটার গণ্ডগোল হয়েছে। আমার শরীরের ভেতরে যে ফ্যাক্টরিটা আছে, যে ফ্যাক্টরিটা এই খাবার ঢোকা, তার থেকে গ্লুকোজ বার করা, তাকে ব্রেনে দেওয়া, ব্রেন থেকে যেটা পড়ে রইলো সেটা মাসলে দেওয়া, এই পুরো মেকানিজম, এই যে ফ্যাক্টরিটা চলছে, সেই ফ্যাক্টরিটার গণ্ডগোল হয়েছে। গণ্ডগোল কি হতে পারে? যে যারা এই কাজটা করছে সেই লোকগুলো বুড়ো হয়ে গেছে। যারা এই কাজটা করছে সেটা হচ্ছে একটা হরমোন যার নাম ইনসুলিন, আর তার সঙ্গে আরেকটা সহযোগী হরমোন আছে যার নাম গ্লুকাগন। একটা সুগার কমায়, একটা সুগার বাড়ায়, এই করে তারা ব্যালেন্সটাকে মেনটেন করে। যেমন খাবারে নুন দিতে গেলে, নুন বেশি হয়ে গেলে তাকে কাটানোর জন্য টক দিতে হবে বা চিনি দিতে হবে, বা যেভাবে মেকানিজমে সেটাকে কমাতে হবে, সেই রকম শরীরের ভেতরে একটা মেকানিজম আছে, একটা বাড়াবে একটা কমাবে। তার ব্যালেন্সটাই ঠিক মতো করে আমাদের ছিল না, সেই গণ্ডগোলটা হচ্ছিল। তাহলে যে লোকগুলো এই কাজটা করছে, হয় তারা বুড়ো হয়ে গেছে, না তারা সংখ্যায় কমে গেছে। তারা যদি বুড়ো হয়ে গিয়ে থাকে, তাহলে তাদের রিজুমিনেট করতে হবে, বাইরে থেকে একটা সাপোর্ট দিতে হবে, সেটাই ওষুধ, সেটাই ইনসুলিন। বা তারা যদি সংখ্যায় কমে যায়, তাহলে তো সংখ্যায় বাড়াতে হবে, বাইরে থেকে ইনসুলিন দিতেই হবে। এইভাবে আমরা সুগারটাকে মেনটেন করার চেষ্টা করি। এই অবস্থাতে আরেকটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে ইদানিং আমাদের হিসেব করে দেখা গেছে যে কিছু রুগী আছেন যারা শুধু ডায়াবেটিসে ভুগছেন না, মানে তারা জন্ম থেকে ডায়াবেটিক না, বা তাদের বাবা মা ডায়াবেটিক না, তারা কি হচ্ছে, তারা তাদের লাইফস্টাইল পরিবর্তনের জন্য তারা কিন্তু ডায়াবেটিসটাকে অ্যাকোয়ার করছেন। কিভাবে অ্যাকোয়ার করছেন? মোটা হয়ে যাচ্ছেন, মোটা হয়ে যাওয়ার ফলে লিভারে ফ্যাট জমছে, লিভারে ফ্যাট জমে যাওয়ার পরে সেটা গিয়ে প্যাঙ্ক্রিয়াসে প্রেশার দিচ্ছে, সেখান থেকে গ্লুকাগন হরমোনটা চাপা পড়ে যাচ্ছে। এদিকে আপনার ইনসুলিন বেরোচ্ছে কম, বা ইনসুলিন যেগুলো বেরোচ্ছে সেটা ফ্যাট সেল থাকার, বড় বড় ফ্যাট সেল থাকার জন্য তারা ঠিকমতো করে কাজ করতে পারছে না, বা একটা রিলেটিভ ডেফিসিয়েন্সি শুরু হচ্ছে। এই রকম করে তাদের ডায়াবেটিসটা ডেভেলপ করেছে। দিস পেশেন্টস আর জেনারেলি ইয়াং এজেড, দে আর জেনারেলি ফ্যাট, মোটা, তারা কাজ কম করে। কাজ কম করে মানে কায়িক পরিশ্রম কম করে, প্রচুর কাজ করছে, দিন থেকে রাত অবধি তারা একটা কোম্পানির টপ সিইও হয়ে বসে আছে, কিন্তু কায়িক পরিশ্রম নেই। 4 নম্বর হচ্ছে তাদের খাওয়া দাওয়ার হ্যাবিটটা অত্যন্তভাবে আধুনিক। আমি বলবো আমাদের খাওয়া দাওয়ার জন্য ভাত, ডাল, মাছ ভাজা, এটা যদি প্রাগৈতিহাসিক খাওয়া দাওয়া হয়, তাহলে তাদের খাওয়া দাওয়াটা অত্যন্ত আধুনিক। তারা পাস্তা, তারা ক্রিম, তারা কফি, স্যান্ডউইচ, এসবের ওপর বেশি থাকে। এই করতে গিয়ে যে তাদের যে ওজনটা বাড়ছে, সেই ওজনটা তাদের ওই ইমব্যালেন্সটা, ওই যে বললাম ইনসুলিন গ্লুকাগনের ইমব্যালেন্স, সেই ইমব্যালেন্সটা ক্রিয়েট করছে। এই লোকগুলি সিগনিফিকেন্টলি দেখা গেছে তাদের যদি ওজনটাকে কমিয়ে দিতে পারি, যে লোকটা ধরুন 70 কেজি ওজন, সে ওজন বাড়াতে বাড়াতে 90 কেজিতে নিয়ে গেছে, তাকে যদি আমরা 10% ওয়েট কমাতে পারি, তাহলে দেখা যাচ্ছে তার ওষুধ যেগুলো খেয়েছে, তার ব্লাড সুগারটাকে মেনটেন করছিল, সেই ওষুধটাকে সে পরিমাণে কমাতে পারে। আর এমন একটা স্টেজ আসতে পারে যখন তার মেটফরমিন ছাড়া অন্য কোনো ওষুধ প্রয়োজনে লাগছে না। এই অবস্থাতে
সে ওজন কমিয়ে, সে যদি তার খাবারটাকে কমিয়ে, সে যদি তার এক্সারসাইজ বাড়িয়ে, তার শরীর খারাপ নেই এই অবস্থাতে, সে যদি শুধু মেটফরমিন এবং খাওয়া দাওয়াকে আশ্রয় করে তার ব্লাড সুগার গ্লাইকোসাইলেটেড হেমোগ্লোবিন 6 এর তলায় 6 মাস ধরে মেনটেন করতে পারে, তাহলে একটা নতুন টার্ম এসছে যেটাকে আমরা বলি ডায়াবেটিস রেমিশন। অর্থাৎ আমরা ধরে নিতে পারি সে ডায়াবেটিস থেকে মুক্তি পেয়েছে, এবং এই ওজন, এই জীবনযাত্রা যদি সে মেনটেন করতে পারে, তার হয়তো দীর্ঘদিন ওষুধ নাও লাগতে পারে, সেক্ষেত্রে সেটাকে ডায়াবেটিস রেমিশন বলতে পারি। কিন্তু মনে রাখবেন, এই ডায়াবেটিস রিমিশন তাদেরই জেনারেলি হয় যারা লাইফস্টাইল মডিফিকেশান দিয়ে নিজেদের সুগারটাকে কন্ট্রোল করতে পারে, যাদের পেরেন্টেজে ব্লাড সুগার নেই, বা যারা জেনেটিকভাবে প্রিডিসপোজ টু ডায়াবেটিস নয়।